স্টেটমেন্ট সেকশনটা কিছু অংশ এখন বাকি আছে, অর্ধেকটা, তাই না? রিপিটেড স্টেটমেন্টটা বাকি আছে। বাট তার আগে আমরা একটু প্র্যাকটিস করার জন্য কিছু প্রোটোটাইপ ডেভেলপমেন্টের কনসেপ্ট নেওয়ার জন্য ইউজারের কাছ থেকে কিভাবে আমরা ইনপুট নিতে পারি সে ধরনের সিনট্যাক্স শেখার জন্য অ্যারেটা জরুরি। সো এই কারণে আগে অ্যারেটা আলোচনা করছি। ওকে, অ্যারে কি যদি এই বিষয়টা প্রথমে বলি, হোয়াট ইজ অ্যারে, রাইট? অ্যারে হচ্ছে স্পেশাল টাইপের ভেরিয়েবল। ভেরিয়েবল কি? মেমোরি লোকেশনের নাম, তাই না? অ্যারে স্পেশাল টাইপের ভেরিয়েবল যার ভেতরে একের অধিক ভ্যালু রাখা যায়। ওকে, অ্যারে স্পেশাল টাইপের ভেরিয়েবল যার ভেতরে একের অধিক ভ্যালু আমরা রাখতে পারি। ভ্যালুগুলো থাকবে ইনডেক্স আকারে। সাথে সাথে পিএসপির জন্য স্পেশালি আরেকটা সেন্টেন্স অ্যাড করছি, একটা অ্যারের মধ্যে যে কোনো টাইপের ভ্যালুই আমি রাখতে পারি। ওকে, আদার্স ল্যাঙ্গুয়েজের বেলায় এই লাইনটা কিন্তু খাটবে না, রাইট? লাইক জাভা, লাইক সি শার্প, লাইক সি প্লাস প্লাস, মানে একটা অ্যারের মধ্যে অনেকগুলো ভ্যালু রাখা যায়। অ্যারের নামটা কি একটা, ভ্যালু থাকবে কি অনেকগুলো। অবশ্যই ভ্যালুগুলো থাকবে ইনডেক্স আকারে। এটা আরেকটা বিষয়, মানে 4-5টা বিষয় একসঙ্গে অ্যাড করে অ্যারের সংজ্ঞাটা যদি আপনি দেন তাহলে সেটা কমপ্লিট হবে। প্রথমটা হচ্ছে এটা একটা স্পেশাল টাইপের ভেরিয়েবল যার ভেতরে একের অধিক ভ্যালু রাখা যেতে পারে, রাইট? ভ্যালুগুলো থাকবে ইনডেক্স আকারে। পিএসপির জন্য একই টাইপের ভ্যালু হওয়াটা ম্যান্ডেটরি না। যে ভ্যালুগুলো থাকবে, একের অধিক ভ্যালু থাকবে একটা নামের মধ্যে, নরমালি কি একটা ভেরিয়েবলের মধ্যে একটা ভ্যালু থাকবে, একটা টাইপ, তাই না? একটা টাইপ। যখন আমি অ্যারে বলবো এর ভেতরে একের অধিক ভ্যালু থাকবে, কোনোটা স্ট্রিং, কোনোটা ইন্টিজার, কোনোটা ফ্লোট, কোনোটা ডাবল, অথবা সবগুলোই স্ট্রিং, সবগুলোই ইন্টিজার, সবগুলোই ফ্লোট, এভাবে থাকতে পারে। ভ্যালুগুলো থাকবে ইনডেক্স আকারে। তো অ্যারে যদি একটু ডিসক্রাইব করি, অ্যারে যে ডিক্লারেশনটা পিএসপি তে সেটা এভাবে লিখতে হয়। প্রথমে একটা অ্যারের নাম দিতে হয়। অবশ্যই যে নামটা আমি দিব, লাইক ডাটা, এটা একটা অ্যারে নাম। এই ডাটা অ্যারেটাকে আমি ডিক্লেয়ার করতে চাচ্ছি, এর জন্য এখানে লিখতে হবে ইকুয়াল অ্যারে, দেন ফাংশন সাইন সেমিকোলন। তাহলে ডাটা নামে একটা অ্যারে মেমোরির মধ্যে গিয়ে ডিক্লেয়ার হলো। লোকেশনটার নাম হলো কি ডাটা। এখন নেমিং রুলস, ভেরিয়েবলের যে নেমিং রুলস তিনটা ছিল, নামের সামনে কি থাকতে হবে ডলার সাইন, তারপর ক্যাপিটাল এ টু জেড, স্মল এ টু জেড, 0 to 9 আর আন্ডারস্কোর। এই 63 ক্যারেক্টারের মধ্যে থেকে ভেরিয়েবলের নাম লিখতে হবে, এখানেও সেম, এবং সাথে অ্যারে নামের ফার্স্ট ক্যারেক্টারটা নাম্বার হওয়া যাবে না। তার মানে কি ভেরিয়েবলের নেমিং কনভেনশন আর অ্যারে নেমিং কনভেনশন সেম, স্ট্যান্ডার্ড গুলো সেম। ওকে, তো সেটা নিয়ে আর ইলাবোরেট করছি না, কারণ ভেরিয়েবলের ক্লাসে আমরা বলেছি যে তিনটা রুলস কি এবং কিভাবে লিখতে হয়, আর সাব রুলস যে স্ট্যান্ডার্ড রুলস যে তিনটা আছে সেটা কি এবং কিভাবে লিখতে হয়। মিনিংফুল অ্যারে নেম লিখতে হবে, রিডেবল করতে হবে, এবং এটা স্মল লেটারে লিখতে হবে। এখন যে অ্যারেটা আমি লিখেছি শুধু অ্যারেটা ডিক্লেয়ার হয়েছে মেমরি লোকেশনের মধ্যে। ভ্যালু যখন অ্যাসাইন করব অ্যারেতে, অ্যাসাইন করার উপর বেস করে অ্যারে মূলত তিন প্রকার, রাইট? অ্যারের মধ্যে ভ্যালু অ্যাসাইন করা নিয়ম অনুযায়ী অ্যারে তিন প্রকার। আগেই বলেছি যে ভ্যালুগুলো থাকবে ইনডেক্স আকারে, লাইক এটা আমার ইনডেক্স 0, 1, 2, 3। আরেকটা বিষয় বলে নেই, অ্যারের ইনডেক্স অলওয়েজ শুরু হবে 0 থেকে। এবার যদি আমি অ্যারেতে ডাটা রাখতে চাই, ডলার সাইন ডাটা, এই
যে থার্ড ব্র্যাকেট স্টার্ট এবং ক্লোজ করছে এটাকে বলা হয় ইনডেক্স সাইন। ওকে, এটাকে বলা হচ্ছে কি ইনডেক্স। আর অ্যারের ইনডেক্স শুরু হবে অলওয়েজ 0 থেকে। অ্যারেতে একটা আমি ভ্যালু রাখছি, ঠিক আছে? আমি আমার ডাটা অ্যারেতে চারটা ইনডেক্স ডিফাইন করেছি, 0 1 2 3। প্রথমটাতে আছে ঢাকা, তারপর বাংলাদেশ। তৃতীয় ইনডেক্স যেটা অ্যাকচুয়ালি ইনডেক্স নাম্বার 2, সেখানে আছে শাহিল। আর থার্ড ইনডেক্স যেটা অ্যাকচুয়ালি ইনডেক্স নাম্বার 4, এর মধ্যে আছে 5। বোঝা যাচ্ছে? বাকি তিনটা স্ট্রিং আর একটা ইন্টিজার, রাইট? পিএসপি এর অ্যারে এভাবে ডাটা রাখতে পারবে। মেমরি লোকেশনের মধ্যে ডাটাগুলো থাকবে কিভাবে? এখানে কি থাকবে? বিডি, এখানে শাহিল, আর থাকবে নাম আমার একটাই, ডিফারেন্ট ইন্ডেক্সে ডিফারেন্ট ভ্যালু আসছে। এই যে জায়গাটা, এখানে আমি বলে দিতে পারি যে আমার অ্যারের ইনডেক্স সংখ্যা কতগুলো হবে, আমার সাইজ কত বড় হবে আমার অ্যারেটার, রাইট? আমার অ্যারেটার সাইজ কতটুকু হবে। আমি যদি বলে দেই 6, তার মানে আমার ওখানে 6টা ইনডেক্স থাকবে, এর বেশি ইনডেক্স আমি রাখতে পারবো না। যদি আমি কোনো কিছু মেনশন করে না দেই, ইচ্ছে মতো ইনডেক্স দিতে পারবো। ওকে, আচ্ছা। পিএসপি তে ইনডেক্স মেনশন করাটা খুব কম ক্ষেত্রেই হয়ে থাকে করাটা, রাইট? আমি জানি যে একটা অ্যারের মধ্যে কতগুলো ভ্যালু নিতে হবে, সেই ক্ষেত্রে আমি ওই অ্যারেটার ইনডেক্স মেনশন করে দিব। আর যদি আমার না জানা থাকে যে ইনডেক্স কতগুলো হবে, সেক্ষেত্রে এটা কি মেনশন করার কি পসিবল হবে? আমি জানি না আমার অ্যারের ইনডেক্স কতগুলো হবে, তো সেখানে ইনডেক্স মেনশন করাটা কি ইম্পসিবল। আর যখন আমি জানি যে আমার অ্যারের ইনডেক্স কতগুলো হবে, তখন যখন আমি অ্যারে ডিক্লেয়ার করব, তখন তার ইনডেক্সটা আমি মেনশন করে দেব, লাইক 10টা 5টা 12টা 15টা, রাইট? আমি জানি যে আমার 15টা ভ্যালু আসবে অ্যারেতে, সো আমি মেনশন করে দেব তার ইনডেক্স হবে 15 15। আর যদি আমি না জানি যে আমার অ্যারের ভেতরের ইনডেক্স কতগুলো হবে, সেক্ষেত্রে মেনশন করাটাই কি যাবে না। লাইক আমি ডেটাবেস থেকে ডাটা উঠাচ্ছি, আমি জানি না আমার ডেটাবেসে কত ডাটা আছে, আমি কি জানি? প্রেডিক্ট করে ধরতে পারবো যে কতগুলো ডাটা আছে? আমার রো আছে লাখ, তাহলে অ্যারের ইনডেক্স হবে 1 লাখ, রাইট? বোঝা যাচ্ছে? বাট আমি যখন ডেটাবেসের দিকে যাচ্ছি, আমি জানি যে আমার ডেটাবেসের মধ্যে কয়টা ফিল্ড আছে, ফিক্স, আমি তখন মেনশন করতে পারবো। আমি যখন ডাটা উঠাবো, তার মানে ডাটা ডেটাবেসের দিকে নিয়ে যাওয়া বা ডেটাবেস থেকে ডাটা তোলার জন্য ইম্পর্টেন্ট সিনট্যাক্স হচ্ছে কি অ্যারে। ওকে, এই সিনট্যাক্সটার মাধ্যমে কি আমরা ওই আরেকটা সার্ভারের সঙ্গে কমিউনিকেট করব এবং ডাটা আদান প্রদান করব এর মাধ্যমে। তো বেসিক পর্যায়ে আমি অ্যারে যে সংজ্ঞাটা বলছিলাম, যে এটা একটা স্পেশাল টাইপের ভেরিয়েবল, যেটাকে আমরা বলছি মেমরি লোকেশনের নাম, যার ভেতরে একের অধিক ভ্যালু থাকতে পারবে। ভ্যালুগুলো যে কোনো ডেটা টাইপের হতে পারবে এবং ভ্যালুগুলো থাকবে ইনডেক্স আকারে, রাইট? একটা নামের মধ্যে তো অনেকগুলো ভ্যালু রাখা যাবে না। ওই নামের যদি আলাদা আলাদা ইনডেক্স হয়, সেক্ষেত্রে আমি প্রত্যেকটা ইনডেক্সের মধ্যে ডিফারেন্ট ভ্যালু রাখতে পারবো। কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে বলতে পারেন, ইম্পর্টেন্ট কিন্তু বুঝতে হবে। আমাদের আরো 2টা ধাপ আছে, 2 বা 3টা অ্যারেরই। ওকে, বেসিক লেভেলে কোশ্চেন থাকলে এখনই কিন্তু কোশ্চেন করার সময়। কোশ্চেন নেই, সো পরের পার্টে আমি যাচ্ছি। এখন আসছি ডাটা বলতে অ্যারে টাইপ নিয়ে।
অ্যারের কয়টা টাইপ আছে? অ্যারের টাইপ অ্যারে মূলত তিন প্রকার ডাটা রাখার উপর বেস করে। অ্যারে মূলত তিন প্রকার, হচ্ছে নিউমেরিক অ্যারে, অ্যাসোসিয়েটিভ অ্যারে আর মাল্টি ডাইমেনশনাল অ্যারে। নিউমেরিক, অ্যাসোসিয়েটিভ, মাল্টি ডাইমেনশনাল অ্যারে। এর মধ্যে নিউমেরিক অ্যারে এবং অ্যাসোসিয়েটিভ অ্যারে এই দুটোকে ওয়ান ডাইমেনশনাল অ্যারে বলা হয়, আর মাল্টি ডাইমেনশন মূলত টু ডাইমেনশনাল, বা টু ডাইমেনশনালের মধ্যে আবার ওয়ান ডাইমেনশনাল, অথবা টু ডাইমেনশনাল একটা ইন্ডেক্সের মধ্যে আবার টু ডাইমেনশনাল আসতেই পারে। এই জন্য এটাকে বলা হচ্ছে কি মাল্টি ডাইমেনশনাল। আচ্ছা, তো মাল্টি ডাইমেনশনালটা আর একটু পরের দিকে নিয়ে আসবো, একদম বেসিক লেভেলে আছেন, একবারে বুঝে যেতে পারে। আজকে আমি ওয়ান ডাইমেনশনালের যে দুইটা পার্ট, সে দুইটা পার্ট নিয়ে কথা বলবো, নিউমেরিক আর অ্যাসোসিয়েটিভ। অলরেডি নিউমেরিক টাইপের অ্যারে নিয়ে কথা বলেছি। এখান থেকে বললেই হবে যখন কোনো অ্যারের ইনডেক্স হবে নাম্বার, যখন কোনো অ্যারের ইনডেক্স হবে নাম্বার দিয়ে, সে ধরনের অ্যারেকে আমরা বলবো নিউমেরিক অ্যারে। অবশ্যই ইনডেক্স শুরু হতে হবে 0 থেকে, এটা মেনশন করতে হবে। যখন কোনো অ্যারের ইনডেক্স হবে নাম্বার এবং সেটা শুরু হবে 0 থেকে, সেটাকে আমরা বলবো কি নিউমেরিক অ্যারে। ওকে, এটা কি নিউমেরিক অ্যারের এক্সাম্পল না? নিউমেরিক অ্যারে এক্সাম্পল। এটা একেবারে ভেরি বেসিক প্যাটার্ন কোনো নিউমেরিক অ্যারের মধ্যে ভ্যালু অ্যাসাইন করা। কয়েকটা প্যাটার্ন আছে, আমি আপাতত দুইটা আলোচনা করব। এটা হচ্ছে ভেরি বেসিক, সবাই বুঝবে যে ডাটা অ্যারের 0তম ইনডেক্সে ঢাকা আছে, ডাটা অ্যারের 1তম ইনডেক্সে বাংলাদেশ আছে, তাই না? ট্রাইল আছে আর 5 আছে। এটা যদি আরেকটু আপডেট করে লিখি, যেটা অ্যাকচুয়ালি করা হয়, আর প্রথমবার বোঝানোর জন্য আমি একেবারে ভেঙে রেখেছিলাম, এখন আমি আরেকটু আপডেট করে ইন্টারমিডিয়েট প্রসেসে লিখছি, যে লাইক ওই ভ্যালু অ্যাসাইনমেন্টে আমি এক লাইনেও করতে পারি, লাইক এভাবে লিখবো। সিঙ্গেল কোট, ওকে? নিউমেরিক হলে, ফ্লোট হলে, ডাবল হলে বা বুলিয়ান হলে কোটেশন দেওয়ার দরকার নেই, বাট ক্যারেক্টার আর স্ট্রিং হলে কোটেশন দিতে হবে, আর কোটেশনটা দিতে হবে সিঙ্গেল কোট স্ট্যান্ডার্ড। ডাবল কোটও দেয়া যায় নাই। স্ট্যান্ডার্ড কি? আমি তো ভেরিয়েবল আই জে কে এল লিখতে তো সমস্যা নেই, ভায়োলেট হচ্ছে না রুলস। আনসার এখন কি হলো, আমি স্ট্রেট লিখেছি তাই না, আমার ওখানে 4 লাইন লিখতে হচ্ছিল, অ্যারে ডিক্লারেশন সহ 5 লাইন, এখানে আমি এক লাইনেই লিখতে পারছি। কিছুক্ষণ আগে আমরা জেনে আসলাম ঢাকা কোথায় ছিল, 0 তে। এটা অটোমেটিক অ্যারে কে অ্যাসাইন করে নেবে, প্রথম জন 0 তে, তারপরে 1 2 3। ঠিক আছে, ইনডেক্স ডিক্লারেশন করা না ওটা অটো ডিক্লেয়ার করে নেবে, ইনডেক্স গুলো অটোমেটিকই ডিক্লেয়ার হয়ে যাবে। ওকে, আমি যখন ডিক্লেয়ার করে দিচ্ছি, তখন আমি যদি 0 1 5 7 এভাবে লিখি, তাহলে ইনডেক্স গুলো 0 1 5 7 আকারেই অ্যাসাইন হবে। বোঝা যাচ্ছে যে আমি এভাবে যখন লিখেছিলাম যে ডাটা 0 ডাটা 1, আপনি ভুল করে এখানে ডাটা 3 দিয়েছেন, যেটা হওয়া উচিত ছিল কি 2, 3 দিয়েছেন, 3 তেই ডাটা অ্যাসাইন হবে, 2 এর ইনডেক্সটা ব্ল্যাঙ্ক রয়ে যাবে, রাইট? আর 3 এর মধ্যে ডাটা থাকবে, আপনি 2 দিয়ে কল করলে ডাটা আসবে না, 3 দিয়ে কল করলে 3 ডাটাটা আসবে। বাট এখানে কি আমি মেনশন করছি, যে অটো মেনশন হচ্ছে, সো ওখানে কি সিস্টেম লসের কোনো চান্স নেই। বুঝা যাচ্ছে? তাহলে এই প্রসেসটা আমরা ফলো করব যখন আমরা নিউমেরিক অ্যারে তৈরি করব।
এটাকে বলা হচ্ছিল অ্যারে ডিক্লারেশন উইথ ভ্যালু অ্যাসাইনমেন্ট। আমি যদি আপনাদের বলি যে একটা নিউমেরিক অ্যারে ডিক্লেয়ার করেন উইথ ভ্যালু অ্যাসাইনমেন্ট, ওভাবে লিখতে হবে। ঠিক আছে? তো যেখানে যেখানে আমি কোশ্চেন বলছি, এই কোশ্চেনগুলোই কিন্তু আপনাদের রিটেন টেস্ট, বিশেষ করে যখন আপনারা ইন্টার্নশিপের জন্য যান অথবা জুনিয়র পোস্ট, ওখানে ইন্টার্ন বা জুনিয়রদের রিটেন টেস্ট যখন নেওয়া হয়, এই ধরনের ছোট কোশ্চেনগুলোই সেখানে থাকে। ওকে, তো আমরা এগুলো করে পাঠাই আর কি। তো নোট করে রাখতে পারেন, আলাদা করে একটা কি ফাইল করে ফেলতে পারেন যে কোনগুলো কোনগুলো আমি আগে থেকে যখন সিনট্যাক্স নিয়ে আলোচনা করছিলাম মেনশন করেছি। ওকে, সেক্ষেত্রে ইন্টারভিউ যাওয়ার আগে একবার চোখ বুলিয়ে গেলে সবগুলো পেরে যাবে। ওকে, আচ্ছা, এবার আমি আসি অ্যাসোসিয়েটিভ অ্যারে নিয়ে। অ্যাসোসিয়েটিভ অ্যারের বেলায় এই যে ইনডেক্স গুলো, তখন আর নাম্বার দিয়ে হবে না। ইনডেক্স গুলো কোনো একটা স্পেসিফিক নাম দিয়ে অ্যাসাইন করে দিতে হবে। ইনডেক্স গুলো তখন কি থাকবে? নির্দিষ্ট একটা নাম থাকবে। তো ইনডেক্স গুলো যদি একটা নির্দিষ্ট নাম দিতে চায়, লাইক ক্যাপিটাল ঢাকা, কান্ট্রি বাংলাদেশ, first name, Daniel, data, age, 5। ঠিক আছে? কিছুক্ষণ আগে ইনডেক্স গুলো ছিল কি দিয়ে? নাম্বার দিয়ে। শুরু হচ্ছিল 0 থেকে। তখন এখানে বলছিলাম এটাকে আমি নিউমেরিক অ্যারে। এখন এই ইনডেক্স গুলোকে স্পেসিফিক একটা নাম দিয়ে আমি মেনশন করে দিচ্ছি, অ্যাসাইন করে দিচ্ছি। ইনডেক্স গুলো একটা নাম দিয়ে অ্যাসাইন হচ্ছে, এজন্য এটাকে বলা হচ্ছে কি অ্যাসোসিয়েটিভ অ্যারে। এবং এটা ইউজ করাটার বেনিফিট হচ্ছে আমি জানি যে কোন ইনডেক্সের এগেইনস্টে কি ভ্যালু আছে, তাই না? আমি যদি ইনডেক্স 10টা বা 15টা হয়, 0 1 2 3 4 5 করে যদি রাখি, কোথায় কি আছে মনে রাখা কিন্তু খুবই কষ্টকর। বাট আমি যদি নাম অ্যাসাইন করে রাখি, আমি জানি এজ এর মধ্যে এজ আছে, ডেট অফ বার্থ এর মধ্যে ডেট অফ বার্থ আছে। এটা কততম ইনডেক্স আমার এটা কি মনে রাখা দরকার আছে? মনে রাখা দরকার নেই। প্রোগ্রামিং করতে অনেক বেশি ইজি হবে যখন আমরা অ্যাসোসিয়েটিভ অ্যারে ইউজ করব। সো ডেটাবেস যখন আমাকে ডাটা পাঠায়, নিউমেরিক এবং অ্যাসোসিয়েটিভ দুভাবেই ডাটা পাঠায়। আমি যদি অ্যাসো বলি, অ্যাসোসিয়েটিভ ওয়েতেই ডাটা আসে, পিএইচপি তে ফাংশনালিটি আছে। তো অ্যাসোসিয়েটিভ অ্যারেটা মোস্টলি ইউজড ওয়ান ডাইমেনশনাল অ্যারে। নিউমেরিক অ্যারে যখন ডাইনামিক্যালি অ্যারে জেনারেট হয়, তখন ওখানে বা অ্যারের ইনডেক্স জেনারেট হয়, তখন কিন্তু ওখানে অ্যাসোসিয়েটিভ নেম দেওয়াটা পসিবল হয় না। যে আমার অ্যারের ইনডেক্সগুলো ডাইনামিক্যালি ক্রিয়েট হচ্ছে, লুপ চালিয়ে তৈরি করে ফেলতে হবে, তখন ওটা অবশ্যই নিউমেরিক অ্যারে হবে। বাট আমি যখন কোনো অ্যারে ডিক্লেয়ার করব এবং অ্যারের ভেতরে ভ্যালু অ্যাসাইন করে রাখবো, সেটা অ্যাসোসিয়েটিভ ওয়েতে করে রাখাটাই ওয়াইজ হবে। কারণ আমি জানবো যে কোন অ্যারের ইনডেক্সের মধ্যে কি ধরনের বা কি ভ্যালু আছে। ওকে, আচ্ছা, নাও এটাকে বলছিলাম অ্যাসোসিয়েটিভ অ্যারে, যেখানে অ্যারের নামটা স্পেসিফিক করে, মানে অ্যারের ইনডেক্সের নামটা স্পেসিফিক করে দেয়া আছে এবং এখানে ইউজ করা হয় সিঙ্গেল কোট স্ট্যান্ডার্ড। নামগুলো ওই যে ভেরিয়েবলের নামের যে রুলস কিন্তু এখানে দরকার নেই, স্ট্যান্ডার্ডটা মানতে হবে। এটা কিন্তু ভেরিয়েবলের নাম না, এখানে কি ডলার সাইন আছে? নেই। বাট এটা একটা নাম, যেটা হতে হবে ওই তিনটা স্ট্যান্ডার্ড রুলস অনুযায়ী, মিনিংফুল, রিডেবল এবং স্মল লেটার। ওকে, আচ্ছা, এবার আমি দেখি এটা তো বেসিক প্যাটার্ন, আমি ইন্টারমিডিয়েট প্যাটার্নে কিভাবে লিখতে পারি। এখানে অটো অ্যাসাইন করা বা অটোমেটিক ইনডেক্স ধরে নেওয়ার কোনো প্রসেস নেই, যেহেতু ইনডেক্সের নামগুলো আমি নিজে থেকে দিচ্ছি। সো ইনডেক্সের নাম এবং ভ্যালু দুটাই আমাকে লিখতে
হবে, এটা আমার ইন্ডেক্স হবে, যেহেতু আমার ইন্ডেক্স পুরো স্ট্রিং দিয়ে সিঙ্গেল কোট ইকুয়াল দেন গ্রেটার, এটাকে বলা হয় অবজেক্ট সাইন। ওকে, আমরা নরমালি বলে থাকি অ্যারো, তাই না, রাইট অ্যারো, এটাকে অবজেক্ট সাইন বলছি, দেন ভ্যালু, দেন সেমিকোলন। ওকে, এরপরে লিখতে হবে আবার ইন্ডেক্স, অবজেক্ট সাইন, সেমিকোলন, আবার ইন্ডেক্স, কমন আছে এটা কমা, সরি সেমিকোলন না, কমা হবে, কমা সেপারেট। আচ্ছা, এরপরে কি আছে, সিটি কান্ট্রি, ফার্স্ট নেম, অ্যারো, দেন সার্গিন, কমা, এবার আরেকটা ইন্ডেক্স কি, এই সিঙ্গেল কোট অ্যারো ওয়াই। ওকে, প্রথমে ইন্ডেক্সের নাম, দেন অ্যারো, অবজেক্ট সাইন, সিঙ্গেল কোড হবে সব জায়গায়, যেহেতু স্ট্রিং সিঙ্গেল কোট, এখানে কি সিঙ্গেল কোট আছে, ইন্ডেক্স গুলো অবশ্যই সিঙ্গেল কোট হবে, ভ্যালু যদি স্ট্রিং হয় বা ক্যারেক্টার হয় সিঙ্গেল কোট, আর যদি নাম্বার, ফ্লোট, ডাবল বা বুলিয়ান হয় সেক্ষেত্রে কোটেশনের দরকার নেই, কোটেশন দিলেই তো সেটা স্ট্রিং হয়ে যাবে। আমি যদি লিখি 4.5 কোটেশনের মধ্যে, ওটা নাম্বার আর স্ট্রিং, স্ট্রিং, বোঝা যাচ্ছে? ফ্লোট বলেন, ডাবল বলেন, ইন্টিজার বলেন আর বুলিয়ান, সবাইকে কোটেশনের বাইরে রাখতে হবে, আর যখনই স্ট্রিং বা ক্যারেক্টার অবশ্যই তাদের সিঙ্গেল কোটের মধ্যে দিতে হবে। আর ইন্ডেক্স গুলো যেহেতু নাম, যেহেতু স্ট্রিং, তো অবশ্যই সেগুলো সিঙ্গেল কোটের মধ্যে থাকে না, ডাবল কোট ইউজ করাটা গুড প্র্যাকটিস না, স্ট্যান্ডার্ড না। ওকে, আচ্ছা, তাহলে আমরা নিউমেরিক অ্যারে এবং অ্যাসোসিয়েটিভ অ্যারেটা দেখলাম, অ্যারের সংজ্ঞা বলেছি, প্র্যাকটিক্যালি আসে নাই, রাইট? তো প্র্যাকটিক্যালি আসলে আমরা আরেকটু ভালোভাবে বুঝতে পারবো, এটার উপরে আরো পড়াশোনা করতে হবে আপনাদের। যদি সার্চ দেন অ্যারে দিয়ে অনেক ম্যাটেরিয়ালস পাবেন, যত বেশি পড়বেন কোশ্চেন অ্যারাইজ হবে, সলিউশন করবেন, দেখবেন অ্যারে সম্পর্কে আরো অনেক কিছু শিখছেন। যা বলেছি বেসিক পার্ট, হয়তো পরবর্তীতে আরেকটু করে অ্যাড করতে থাকবো, আরেকটু যখন আলোচনা করব বা বলতে যাব তখন তো আগেরটা বলে নিব, তার মানে কি আরেকবার রিপিট হয়ে যাবে? প্রথম দিকে আমি বলেছিলাম যে কোনো একটা টপিক হয়তো আমি 3-4 বার করে আলোচনা করব, কিছু কিছু অংশ ধরে ধরে আগাবো, একবারে হয়তো কমপ্লিট হবে না, যাতে যেটা দেখা যায় যে কেউ যদি ক্লাস মিস করে অথবা প্রথমের দিকে না বোঝে, একবারে আলোচনা যদি করা হয় আর ভেঙে ভেঙে যদি আলোচনা করি, বোঝা লোকের সংখ্যাটা বাড়ে, তাই না? আমরা বেশি লোকজন বুঝতে পারবো, এর জন্য রেগুলার ক্লাস করতে হবে, কিন্তু কবে কোন টপিক আবার রিপিট হচ্ছে সেটা কিন্তু বলা যাবে না। আচ্ছা, নাও এবার আসি যে টপিকটা নিয়ে, সেটা হচ্ছে গ্লোবাল অ্যারে, পিএসপি গ্লোবাল অ্যারে। পিএসপি তে পরে আলোচনা করব, তো যখন এক্সাম্পল আউটপুট আকারে দেখাতে পারবো, লাইক যখন ডেটাবেস নিয়ে কথা বলবো তখন অ্যারে আবার রিপিট করব, এবং তখন মাল্টি ডাইমেনশনালটাতে বেশি সময় নিব, নিউমেরিক আর অ্যাসোসিয়েটিভ ততদিনে আমরা শিখে নিব, বুঝা যাচ্ছে? আচ্ছা, পিএসপি গ্লোবাল অ্যারেস, পিএসপি তে 8টা গ্লোবাল অ্যারে আছে, যেগুলো শুরু হয় $সাইন আন্ডারস্কোর দিয়ে। যদি আপনি পিএসপি সিনট্যাক্সের মধ্যে $সাইন দেন এবং আন্ডারস্কোর লেখেন, অটোমেটিক এটা হেল্পলাইনে চলে আসে। যদি আমরা এডিটর ইউজ করি লাইক নেটবিনস, জেন স্টুডিও, ইক্লিপস, এগুলো ড্রিমওয়েভারও প্রবাবলি আসে। ওকে, আচ্ছা, গ্লোবাল অ্যারে মধ্যে সবচেয়ে ইউজ গ্লোবাল অ্যারে হচ্ছে পোস্ট, গেট,
server request are env ঠিক আছে post get session cookie file server request env এই দুজন ডাটা রিসিভ এবং ডাটা ট্রান্সফার দুটো অ্যারে কাজ করে ডাটা রিসিভ এবং ডাটা ট্রান্সফারের জন্য সেশন এবং কুকি ব্রাউজারে মেমরি ইউজ করার জন্য একজন টেম্পোরারি ইউজ করে একজন সেকেন্ডারি ইউজ করে ফাইল এবং সার্ভার ফাইল এবং সার্ভার যেটা করে ফাইল ট্রান্সফার এটা তো ডেটা ট্রান্সফার ভ্যালু ট্রান্সফার ডেটা ট্রান্সফার অর্থাৎ ফাইল ট্রান্সফারের জন্য এবং রিসিভের জন্য সার্ভারের রেসপন্সিবিলিটি বা সার্ভার কি কনফিগারেশনে আছে বা কি প্রসেস করছে বা কিভাবে প্রসেস করছে এগুলো জানার জন্য রিকোয়েস্ট প্রসেস কি কোন সার্ভার থেকে আসছে কিভাবে আসছে ম্যাক অ্যাড্রেস কি ডিএনএস কি আইপি অ্যাড্রেস কি সবকিছু ধরা হয় রিকোয়েস্টের মাধ্যমে আর ইএনভি ডাটা ট্রান্সফারের জন্য মূলত ইউজ করা হয়ে থাকে এর ইউজ খুবই কম বাট এই পাশে যে চারটা লিখেছি সাথে ফাইল সাথে সার্ভার এবং রিকোয়েস্ট এদের অনেক বেশি ইউজ আছে প্রোগ্রামিং এর সময় তো আমরা আজকে প্রথমের দিকে পোস্ট আর গেট দুটো অ্যারে নিয়ে কথা বলবো এটাকে বলা হচ্ছে গ্লোবাল অ্যারে এবং গ্লোবাল অ্যারে গুলো অটোমেটিক ডিক্লেয়ার্ড অবস্থায় থাকে নাম চেঞ্জ করা যাবে না এটাও ডাটা ট্রান্সফার ডাটা ফাইল ট্রান্সফার বলা হয় কম্বাইন্ডলি ইউজ কম তো অ্যারে গ্লোবাল অ্যারে বলা হচ্ছে কি ডিক্লেয়ার্ড অ্যারে পিএসপি এই অ্যারে গুলো তৈরি করে রেখেছে এবং ডিক্লেয়ার্ড অবস্থায় আছে এদেরকে কি অ্যারে নাম ধরে ইকুয়াল অ্যারে বলার দরকার নেই এরা যে অ্যারে পিএসপি জানে এবং এদের জন্য স্পেসিফিক জব অ্যাসাইন করা আছে এরা এই কাজগুলো করতে পারবে আমরা যখন কোনো ফর্ম তৈরি করি আমরা সাবমিট বাটন দেই তাই না দেই তো এবং আমরা শিখেছিলাম মেথড দিতে হয় পোস্ট আর গেট সো পরিচিত মনে হচ্ছে না অ্যারে পোস্ট আর গেট আমরা যখন কোনো অ্যারে কোনো একটা ফর্মের মেথড দিব পোস্ট আর এর ভেতরে দুই চারটা ইনপুট ফিল্ড রেখে সাবমিট বাটন প্রেস করব এই ভ্যালুগুলো এটা গিয়ে পাবো কোথায় পোস্ট নামে অ্যারের মধ্যে যদি আমরা মেথড ইউজ করি গেট অ্যাকশনে গিয়ে এই ভ্যালুগুলো পাবো গেট নামের অ্যারের মধ্যে তাই না আমাকে তো কোনো না কোনো ভাবে আমার ডাটাগুলো পেতে হবে আদারওয়াইজ এগুলোকে আমি প্রসেস করব কিভাবে যে লাইক আমি দুটো ইনপুট বক্স করেছি আমি লাইক যদি প্লাস বাটন প্রেস করি অথবা দুটো ইনপুট বক্স লিখেছি আমি যদি ক্লিক করি দুটো ইনপুট বক্সের ভ্যালু কনক্যাট করে ফুল নেম আকারে দেখাবে লাইক ফার্স্ট নেম এবং লাস্ট নেম দুটো ভ্যালু আমি ইউজারের কাছ থেকে নিচ্ছি ক্লিক করছি এবং দুজনকে এক জায়গায় করে ফুল নেম আকারে দেখাচ্ছি এই কাজটা যদি করতে চাই আমি যে দুটো নাম লিখলাম ফার্স্ট নেম এবং লাস্ট নেম এটা তো রিসিভ করতে হবে রিসিভ না করতে পারলে কি কনক্যাট করতে পারবো এটা তো হাওয়ার মধ্যে দিয়ে হবে না তাই না এটা কোনোভাবে আমাকে রিসিভ করতে হবে এবং দেন দুইজনকে কনক্যাট করতে হবে কনক্যাট করার পর হয়তো আউটপুট দেখাতে হবে আমরা যখন মেথড ইউজ করি পোস্ট ডাটা যাবে পোস্ট অ্যারেতে যদি মেথড ইউজ করি গেট ডাটা যাবে গেট অ্যারেতে লাইক আমি এরকম দুইটা ফিল্ড তৈরি করেছি ফার্স্ট নেম লাস্ট নেম আর এটা কি এখানে দেখাবে ফুল নেম এটা একটা সাবমিট বাটন রাইট প্রেস করব এই দুটো নামই কনক্যাট হয়ে এখানে ফুল নেম আকারে দেখাবে আমি যখন এটা চেঞ্জ করব ফুল নেমটাও কি চেঞ্জ হবে তো এই যে আমরা ফর্ম বলছি ফর্মে দুটো অ্যাট্রিবিউট বলেছিলাম অ্যাকশন তাই না আরেকটা বলেছিলাম কি মেথড তো সাবমিট বাটন প্রেস করলে এই ডাটাগুলো পাঠিয়ে দেয় কোথায় অ্যাকশনের কাছে আর অ্যাকশনের কাছে গিয়ে ডাটা পাওয়া যায় কিভাবে মেথডের মধ্যে যা লিখেছি পোস্ট যদি পোস্ট লিখি তাহলে ডাটা পাবো পোস্ট অ্যারেতে যদি গেট লিখি ডাটা পাবো গেট অ্যারেতে মানে ডাটাগুলো কিভাবে পাবো অ্যারে তো ইনডেক্স ছাড়া কিছু বোঝে না বুঝছে পোস্ট আর গেট এরা অ্যাসোসিয়েটিভ অ্যারে মানে অ্যাসোসিয়েটিভ হতে হলে তো ইনডেক্সের নাম দিতে হবে আমি কিভাবে ইনডেক্সের নাম দিচ্ছি ইনডেক্সের নামগুলো অটোমেটিক সেট হবে আমি যখন কোনো ইনপুট বক্স
লিখবো অথবা রেডিও বাটন লিখবো, চেক বক্স লিখবো বা টেক্সট এরিয়া বা সিলেক্ট বক্স লিখবো, তখন কি সেখানে নাম দিতে হয়। এটা আমি বলেছিলাম না, ম্যান্ডেটরি কোনো একটা ফর্মের এলিমেন্টের নাম দেওয়াটা ম্যান্ডেটরি এবং স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। এই নামগুলো হয়ে যাবে অ্যারের অ্যাসোসিয়েটিভ ইন্ডেক্স, আর ভেতরে যে ভ্যালু লিখবো সেটা অটোমেটিক তার ভ্যালু আকারে সেট হয়ে যাবে। তাহলে কি ইন্ডেক্স দিয়ে আমি বের করে আনতে পারবো না ডাটাগুলো? ঠিক কাজটাই আমি দেখানোর চেষ্টা করছি। তাহলে যেটা করব যে আমি ফার্স্ট নেম লাস্ট নেম দুটো ইনপুট বক্স করব, ক্লিক করার পর সেটা আমি ফুল নেম করব, তাই না? তাহলে আমরা নিউমেরিক এবং অ্যাসোসিয়েটিভ, নিউমেরিক তো না অ্যাসোসিয়েটিভ অ্যারের প্র্যাকটিসটা হবে। আচ্ছা, আমরা একটু দেখি, আমি অ্যারে যে দুটো বিষয় নিয়ে আলোচনা করেছি তার উপরে একটু আলোচনা করি, তারপর আমি মেথডের উপরে প্র্যাকটিস করব। আমি একটা অ্যারে ডিক্লেয়ার করছি লাইক ডাটা। ওকে, প্রথম দিকে যেভাবে আমি ভ্যালু রেখেছিলাম ওভাবেই ভ্যালু রাখার চেষ্টা করছি, লাইক 0। আমি ইচ্ছে করে আমি সিকোয়েন্সটা ঠিক রাখি নাই, 0 1 3 লিখে দিয়েছে, রাইট? তো অ্যারের মধ্যে ভ্যালু কিভাবে আছে সেটা যদি আমরা দেখতে চাই তাহলে প্রিন্টার একটা সিনট্যাক্স আছে। প্রিন্টার বলা হচ্ছে পিএসপির একটা বিল্ট ইন ফাংশন, বাট ফাংশন কি সেটা কিন্তু আমরা জানি না, তাই না? ফাংশন কি সেটা আমরা জানি না, তো আমরা এখানে আলোচনাই করি না এই ফাংশনটা। যদি অন্যরা জেনে থাকেন এটা নিজে থেকে অথবা অন্য কোনোভাবে, বাট আমি যেহেতু আলোচনা করি নাই বলে নিচ্ছি যে এটা এই সিনট্যাক্সটা আমরা জানি না। ফাংশন
এর কাজ প্রাথমিকভাবে বলছি, এখানে একটি স্পেসিফিক জব এক্সিকিউট করা আছে। তাকে যদি কোনো একটা কমান্ড দেওয়া হয়, কমান্ডের ওপর বেস করে সেই জবটা কমপ্লিটলি এক্সিকিউট করে এবং রেজাল্টটা রিটার্ন করে দেয়। তার মানে এই প্রিন্ট আন্ডারস্কোর আর এর বিহাইন্ডে অনেক কোড আছে, যেটা হয়তো আমার নিজের লিখতে হয় না, পিএসপিতেই ডিফাইন করা আছে। আমি তাকে একটা অ্যারে পাঠাচ্ছি, সে আমাকে কি বলবে, এই অ্যারের মধ্যে কিভাবে ডাটা আছে, কি ডাটা আছে, সেটা আমাকে সে দেখিয়ে দেবে। তারপরে তার জবটা কি, আমি যদি তার কাছে অ্যারে পাঠাই, ওই অ্যারের ভেতরে ডাটা কিভাবে আছে সেটা দেখানোই হচ্ছে তার কাজ। তাহলে ফাংশনের কাজ কি, নির্দিষ্ট একটা জব এক্সিকিউট করা এবং রেজাল্ট রিটার্ন করা, তাই না? নির্দিষ্ট একটা কাজ এক্সিকিউট করে রেজাল্টটা রিটার্ন করা। আমি ফাংশন নিয়ে কিছুটা আলোচনা করছি। বেসিক পার্টটা চলে আসবে এখানে ফাংশনের, আস্তে আস্তে কমপ্লিট হবে। আগে বলবো ফাংশন কি। ফাংশন ব্লক অফ কোড যার একটা ইউনিক নাম থাকবে। ফাংশন ব্লক অফ কোড যার একটা ইউনিক নাম থাকবে, যেখানে একটা প্রবলেমকে সলিউশনের দিকে নেওয়া হবে এবং রেজাল্টটা সে রিটার্ন করতে পারবে। কোনো একটা নির্দিষ্ট প্রবলেম যেখানে সলভ করা থাকবে, ওই ব্লক অফ কোড যার একটা নির্দিষ্ট নাম থাকবে এবং যার রেজাল্টটা রিটার্ন করতে পারবে, তাকে বলা হচ্ছে কি ফাংশন। আমি দুইভাবে বলেছি, তাই না? তাহলে ফাংশন কি, ব্লক অফ কোড যার একটা ইউনিক নাম থাকবে, যার কাজ কি, কোনো একটা নির্দিষ্ট কাজ এক্সিকিউট করে রেজাল্টটা কি রিটার্ন করতে পারবে। কোনো একটা কাজ সে করে রাখবে। আপনাকে একটা দায়িত্ব দেওয়া হলো, যে বলা হলো যেন এখানে যত স্টুডেন্ট আছে সবার ইমেল অ্যাড্রেস জোগাড় করে আপনি রেখে দেন। আমি যখনই আপনাকে কল করব, আপনি আমাকে ওই ইমেল অ্যাড্রেসগুলো পাঠিয়ে দেবেন, তাই না? আমি যদি এই কাজটা করে রাখি, আমার সুবিধা কি, যখনই আপনাদের ইমেল অ্যাড্রেস লাগবে তখন আমি আপনাকে কল করব, রাইট? সবার কাছে কি আমার যেতে হচ্ছে? একজন তো ওই কাজটা করে রেখেছে, যেটা আমি বারবার ইউজ করতে পারছি। বোঝা যাচ্ছে না? তো কোনো একটা কাজ যেটা হয়তো আমার অনেকবার লাগতে পারে আমার প্রজেক্ট লাইফ টাইমে, ওই কাজটাকে একটা স্পেসিফিক সিনট্যাক্সের মধ্যে করে রাখা, যাকে আমরা বারবার ইউজ করতে পারি, সেই সিনট্যাক্সটাকে বলা হচ্ছে কি ফাংশন। বা আরো একটু স্পেসিফিক ভাবে বললে ওটাকে বলা হচ্ছে ফাংশনের ডেফিনেশন। ওকে, তো পার্ট একটু বলি। ফাংশনের দুইটা পার্ট, একটা হচ্ছে কলিং আর একটা ডেফিনেশন। কলিং লাইক দিস, অ্যাড, আমি কোন একটা ফাংশন কল করলাম, জাস্ট নামটা, এবং এটা বলা হচ্ছে ফাংশন সাইন। নাম লিখে যখন ফাংশন সাইন দিচ্ছি, তখন আমি অ্যাড নামের এই ফাংশনটার ডেফিনেশনকে কল করছি, যে তুমি যে কাজটা করে রেখেছো আমাকে পাঠাও, রাইট? ডেফিনেশনটা হবে এরকম যে এর কাজ আমি যদি বলি দুটো ভ্যালুকে সে যোগ করবে এবং সেটা সে রিটার্ন করবে। ডেফিনেশন হচ্ছে দিস, ফাংশন, তারপরে লিখতে হয় ফাংশন নেম, দেন ফাংশন সাইন, কার্লি ব্রেস। এখানে লাইক আমি লিখছি 10 প্লাস 20, ভ্যারিয়েবল ভ্যালু হচ্ছে r, তারপরে আমি বলছি রিটার্ন, এটা একটা কিওয়ার্ড $r। আমি যদি এখানে লিখি ইকো, আউটপুট কি আসবে? এখানে আউটপুট আসবে 30। কারণ এই ফাংশনটার কাজ কি বলা আছে, দুইটা ভ্যালু যোগ করবে এবং ভ্যালুটা একটা ভেরিয়েবলে রাখবে, এবং ভেরিয়েবলের ভ্যালুটা সে কি করবে, রিটার্ন কিওয়ার্ডের মাধ্যমে যেখান থেকে কল হয়েছে সেখানে সে এটাকে দিয়ে দেবে। তো যা বলছিলাম, ব্লক অফ কোড যার একটা ইউনিক নাম থাকবে, যাকে একটা টাস্ক দেওয়া হবে যেটা সে কমপ্লিট করবে এবং রেজাল্টটা রিটার্ন করতে পারবে। যেহেতু এটা একটা ফাংশনের ডেফিনেশন, আমি কি তাকে আবার কল করতে পারবো, বারবার কি ইউজ করতে পারবো। তো
ফাংশন বেস প্রোগ্রামিং, বা আমি যদি ফাংশন না করি, যখনই কোনো কাজ করব, একটা নির্দিষ্ট কাজ, নির্দিষ্ট কোড, একই কাজ আবার ওই একই কোড আমাকে অন্য জায়গায় লিখতে হবে, হবে না? লাইক যদি আমি বলি যে প্রিন্টিং প্রেসগুলোতে যখনই কোনো কিছু প্রিন্ট করতে দেওয়া হয় তারা ফ্রেম তৈরি করে, কেন করে? ফ্রেম তৈরি করে কারণ ওই ফ্রেমগুলো তারা রেখে দেয়, আমি আবার রিঅর্ডার করলে তখন ওই পার্টিকুলার ফ্রেমের মাধ্যমে আমাকে সে আবার ওই যে প্রিন্ট করতে চাচ্ছি সেটা প্রিন্ট করে দেয়। এই কারণে প্রথমবার চার্জ বেশি লাগে, পরের বার তার কাছে গেলে চার্জ কম লাগে। আমি যদি তার কাছে না যাই, অন্য কারো কাছে যাই, আবার কি প্রথমবারের মতো চার্জ লাগবে? কারণ তাদের তো নতুন করে ফ্রেমটা তৈরি করতে হবে। তো প্রেসে যদি কোনো একটা পোস্টার তৈরি করতে চায়, পোস্টারের প্রিন্টিং এর চাইতে তার প্লেটের দামই কত বেশি পড়ে। প্লেটটা তৈরি করতে, প্রিন্ট করতে আর কত খরচ হয়? যদি নাম্বার অফ কোয়ান্টিটি বেড়ে যায় তাহলে হয়তো ওই আমার ওই ফরম্যাটটার চাইতে প্রিন্ট করাতে বেশি খরচ হয়। যে লাইক আমার 1000 কপি আমি পোস্টার নিব, তারা যে ফ্রেমটা তৈরি করবে দেখা যাচ্ছে ফ্রেমের দামই পড়ছে 1200 টাকা, আর প্রিন্ট করতে পড়ছে 800 টাকা, টোটাল 2000 টাকা। বাট পরের বার যদি আমি তার কাছ থেকে 1000 চাই, সে আমাকে হয়তো 800 বা 900 টাকাতেই দিতে পারবে। প্রথমবার 2000 চাচ্ছে, রাইট? তার কাছে ফ্রেমটা তৈরি করা আছে, সেম জব। আমি সেম পোস্টার আরেকজনের কাছ থেকে যদি তৈরি করতে চাই, সে আবার তো ফ্রেম বানাবে, বোঝা যাচ্ছে না? আমি যদি আগের জনের কাছে যাই, সে তো পুরোনো ফ্রেমটা ইউজ করবে, বোঝা যাচ্ছে? তো আমি যখন কোনো প্রোগ্রাম করব বা একটা প্রজেক্ট করব, যখন এটাকে আমি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে ফেলবো, তখন এটাকে রিইউজ করার চান্স, ওই ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে রিইউজ করার চান্স অনেকটা বেড়ে যাবে। আরেকটা যদি এক্সাম্পল দিই, খুব সহজে বুঝতে পারবেন। যারা এক বাচ্চাদের যে পাজল গুলো আছে, পেপার পাজল, তাই না? পাজল গুলো মিলে মিলে ডিফারেন্ট ডিফারেন্ট শেপ তৈরি করা যায়। ব্রিক্স পাজল গুলো আছে, তো পাজলের সাইজ যত ছোট, কি নাম্বার অফ অবজেক্ট তৈরি করার চান্স ততটাই বেশি। আর পাজলের অবজেক্ট যত কম, তাই না, ব্রিক্সের নাম্বার যতটা কম থাকে, চান্স কমে যায় না যে ডিফারেন্ট ডিফারেন্ট শেপ তৈরি করার? মানে যত ছোট করবেন আপনি আপনার কাজগুলোকে, সেটা রিইউজ করার সম্ভাবনা ততটাই বেড়ে যাবে। এই ছোট ছোট অংশে কোনো কাজ ডিফাইন করে রাখা হয় প্রোগ্রামিং এর জন্য ফাংশন আকারে, বুঝা যাচ্ছে? তো আমি আমার অনেক বড় একটা কাজ, তাকে আমি ছোট ছোট অংশে 4-5টা ভাগ করে আলাদা আলাদা করে রেখে দিয়েছি। আমি যদি ওটাকে একটা বড় কাজের মধ্যে রেখে দিতাম, ওই বড় কাজটা রিপিট হওয়ার চান্স কি নাও থাকতে পারে। বাট আমি যদি আরো ছোট করি, সেটা হয়তো অন্য জায়গায় আবার এটা প্রয়োজনও পড়তে পারে। ওকে, তো ফাংশন কি? ব্লক অফ কোড যার একটা ইউনিক নাম থাকবে, যে একটা টাস্ক কমপ্লিট করবে, রেজাল্ট রিটার্ন করতে পারবে। কেন? যেন এটাকে আমি বারবার রিইউজ করতে পারি। এটাকে বলা হচ্ছে ফাংশন বা ফাংশন ডেফিনেশন। কলিংটা কি? শুধু নাম এবং দুটো ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট এন্ড ক্লোজ, তাহলে ফাংশনটা কল হয়ে যাবে। আর ডেফিনেশনের মধ্যে কিভাবে থাকবে? প্রথমে কিওয়ার্ড লিখতে হবে ফাংশন, দেন ফাংশনের নামটা, ফাংশন সাইন সহ, তার ভেতরে থাকবে কি? তার টাস্ক এক্সিকিউশন, তার যে জবটা দেয়া থাকবে সেটা সে এক্সিকিউট করবে এবং রেজাল্টটা রিটার্ন করবে। রেজাল্ট রিটার্ন করাটা ম্যান্ডেটরি না। কোনো ফাংশন যে রেজাল্ট রিটার্ন করবে এটা নাও হতে পারে, এটা পরের বিষয়, আরেকটু যখন ভেতরে ঢুকবো তখন বোঝা যাবে। এটা আপাতত ধরে নিচ্ছি যে সে রেজাল্ট রিটার্ন করবে। তো দুইটা পার্ট আমরা বলেছি, একটা হচ্ছে কলিং, এটাকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি কলিং, কোন একটা ফাংশন কল করছি, আর এটাকে বলা হচ্ছে ফাংশনের ডেফিনিশন। এবার যদি টাইপে আসি, টাইপ অ্যাকচুয়ালি দুইটা, একটা হচ্ছে বিল্ট ইন আর ইউজার ডিফাইন। এই যে ফাংশনটা আমি লিখেছি, এটা অ্যাকচুয়ালি ইউজার ডিফাইন। আমার প্রয়োজন পড়েছে, আমি ফাংশনটা লিখেছি, কল করেছি এবং আমি ডেফিনিশন দিয়েছি। আমার কোন একটা কাজ করার প্রয়োজন পড়েছে এবং এটা আমি একটা জায়গায় করে রেখেছি এবং এক্সপেক্ট করছি এটাকে আমি রিইউজ করব, রাইট? তাহলে এটাকে আমি ফাংশনের রূপ দিয়ে লিখে ডিফাইন করে রেখেছি, যাকে আমি বারবার রিইউজ করতে পারবো। যেহেতু ডেফিনিশনটা আমি দিয়েছি, এই জন্য এটাকে বলা হচ্ছে কি ইউজার
ইউজার ডিফাইন। ডেভেলপার বা কোডার দিয়েছে, এজন্য এটাকে বলা হচ্ছে ইউজার ডিফাইন। আমি যে কারণে এখানে এসেছি প্রিন্ট আন্ডারস্কোর আর লিখছিলাম, তাই না? এবং বলছিলাম যে ওখানে যদি আমি ডাটাটা দেই সেটাকে এর মধ্যে কি আছে সেটা দেখাবে। তো প্রিন্টার এটা হচ্ছে পিএসপি এর বিল্ট ইন ফাংশন। বিল্ট ইন বলতে যার ডেফিনেশন পিএসপি সার্ভারে দেয়া আছে। তাহলে দুইটা জিনিস, একটা হচ্ছে ডেফিনেশন আর একটা কলিং আর টাইপ দুইটা, একটা হচ্ছে কি বিল্ট ইন আর একটা হচ্ছে ইউজার ডিফাইন। তো বিল্ট ইন ফাংশন কোনগুলো? যেগুলো ডেফিনেশন পিএসপি সার্ভারে আছে, আর এই সংখ্যা মোর দ্যান 700, এটা পিএসপি নিজস্ব। আর ডোনেটেড আছে আরো 4300 প্লাস, মানে টোটাল 5000 এর উপরে পিএসপি ফাংশনালিটি আছে। সো কেউ যদি আপনাকে বলে যে বিল্ট ইন ফাংশনের সংখ্যা কত, যেহেতু পিএসপি নিজে থেকে যতগুলো দিয়েছে সেগুলোর নামই আমি উল্লেখ করব, যে 700 প্লাস পিএসপি বিল্ট ইন ফাংশন আছে, এবং প্রত্যেকটা ফাংশনই ইউনিক এবং ইম্পর্টেন্ট টাইপ এবং খুব হেল্পফুল টাইপের। সবগুলো ফাংশন তো আমাদের মনে রাখা বা ইউজ করাটা সম্ভব না, বাট তারপরেও কিছু কিছু ফাংশন আছে যেটা রেগুলার বেসিসে আপনাদের লাগবে, এবং সেগুলো কোর্সের আলোচনার মধ্যেই চলে আসবে। নিজেরা কিছুটা উদ্যোগ নিয়ে কিছু কিছু টাইপ আমি বলে দিব, ওই টাইপের বিল্ট ইন ফাংশনগুলো সম্পর্কে সম্যক ধারণা রাখবেন। ওকে, তো পিএসপি ফাংশন সম্পর্কে ধারণা রাখার জন্য আমি একটা বই রেফার করছি, যেটা আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন। ওয়েবসাইটটা হচ্ছে ebook.talhabidi.com। এটা আমাদের তালহা কর্পোরেশনের একটা ওয়েবসাইট। সাইট পাচ্ছেন না? পেয়েছেন আপনারা সাইটটা? আমার ব্রাউজারের কাছ থেকেই তো সমস্যা হচ্ছে। আসছে? আপনি কোন নেটওয়ার্ক ইউজ করছেন? ওয়াইফাই? কিউবি? আমাদের এই নেটওয়ার্কটাতে একটু প্রবলেম আছে। শূন্য থেকে 1। আচ্ছা, কানেকশন রিসেট বলছে। বাই দ্য ওয়ে, আমরা যদি নেটওয়ার্কটা পাই, ওয়েবসাইটটা দেখবো রাইট সাইডে মোস্ট ডাউনলোডেড বুকস। হ্যাঁ, প্রচুর বই দেওয়া আছে, মোর দেন 100। আমাদের এই টেকনোলজি আইটি ট্রেনিং এর উপরে, আইটি বেসড প্রোগ্রামিং বইগুলোই ওখানে দেওয়া আছে। এবং মোস্ট ডাউনলোড সেকশনে পিএসপি ম্যানুয়াল সম্ভবত সবার উপরেই আছে, একদম ফার্স্ট যে বইটা, পিএসপি স্পেস দিয়ে ম্যানুয়াল কথাটা লেখা আছে। ওকে, ওই বইটা সবাই ডাউনলোড করে নেবেন। আর আমি বেসিসের যে গ্রুপটা আছে, ওখানে ইউআরএলটা পোস্ট করে দিব। ওই গ্রুপটার মধ্যে খুঁজলেও আপনি কোনো একটা সময় নিচের দিকে গিয়ে পেতেও পারেন, কারণ আগের ব্যাচের জন্য পোস্ট করেছিলাম, রাইট? তো আমি হয়তো আজকে গিয়েই পোস্ট করে দিব ফেসবুকে, অথবা ডিরেক্ট ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। আচ্ছা, এবার হয়তো আমরা বুঝতে পারবো, বাট তার আগে আরেকটু কথা বলা দরকার।
দেখেন বিল্ট ইন ফাংশনের কনসেপ্ট তো কিছুটা পেয়েছি, তাই না? যে কি কাজ করবে সেটা কোথাও ডিফাইন করা আছে, আমার ডিফাইন করার দরকার নেই। তাকে শুধু আমি নাম ধরে কল করব, আমাকে রেজাল্ট রিটার্ন করবে। বাট প্রত্যেকটা বিল্ট ইন ফাংশনই বলতে পারি ম্যাক্সিমাম বিল্ট ইন ফাংশনই কোনো একটা কমান্ড নাই ডেভেলপারের কাছ থেকে বা কোডারের কাছ থেকে। কমান্ড গুলো যায় প্যারামিটার আকারে। এই যে এখানে কিছু লেখা থাকবে দেখবেন কমা সেপারেটেড হয়েছে, এগুলোকে বলা হয় প্যারামিটার আর আর্গুমেন্ট। তো প্রিন্টার এই যে বিল্ট ইন ফাংশনটা, এর জন্য আর্গুমেন্ট হচ্ছে কোনো একটা অ্যারে। অবশ্যই এই আর্গুমেন্টটা একটা অ্যারে হতে হবে, আদারওয়াইজ সে এরর রিটার্ন করবে যে আর্গুমেন্ট পাস করেছেন সেটা অ্যারে না। তো এই যে 700 ফাংশন বলছি, প্রত্যেকের যে আর্গুমেন্ট গুলো এবং আর্গুমেন্টের টাইপ, এটা কি মনে রাখা সম্ভব? সম্ভব না। এর জন্য আমার দরকার কি ওই ম্যানুয়াল গাইডটা অথবা গুগল। আমার যখন যা দরকার পড়বে পার্টিকুলার কিওয়ার্ড দিয়ে সার্চ দেবেন, বলবেন যে এর জন্য আমার কোন ফাংশন দরকার, ফাংশন পেয়ে যাবেন। আর ম্যানুয়ালি গিয়ে ওই ফাংশনের কি কি প্যারামিটার সেটা খুব সহজেই বের করে ফেলতে পারবেন। কোন প্যারামিটার কি টাইপের সেটাও এই ম্যানুয়ালের মধ্যে সুন্দর করে বলা আছে। ওকে, আমরা কিছু ফাংশন দেখবো obviously 70-80 ফাংশন হয়তো আলোচনার মধ্যে চলেই আসবে। এটাকে বলা হচ্ছে ফাংশন প্যারামিটার আর আর্গুমেন্ট, যার মাধ্যমে ফাংশনকে ডাইনামিক করা হয়। আমি ডাটা অ্যারে বলেছি, এটা একটা অ্যারে। আমি যদি লাইক কোন প্রিন্টারে আমি কোনো ইনপুট নিচ্ছি না ইউজারের কাছ থেকে, কোনো আর্গুমেন্ট দিচ্ছি না, আমি যখন প্রিন্টার কল করছি একটা অ্যারের মধ্যে কি আছে সেটা সে দেখিয়ে দিচ্ছে, বাট কোন অ্যারে সে ডিফাইন করে রেখেছে। নির্দিষ্ট একটা অ্যারে আউটপুট আকারে আমাকে দেখাচ্ছে, সেটা কি আমার পারপাস সার্ভ করবে? কোন একটা ফাংশন যদি আমি কল করি, সে ওই অ্যারের মধ্যে কি আছে সেটা আমাকে দেখাচ্ছে, বাট আমার দরকার আমি যে অ্যারেটা পাঠাচ্ছি তার ভেতরে কি আছে সেটা দেখতে। যে ফাংশনটা ডিফাইন করা আছে, যে ফিক্সড একটা অ্যারে, ওই অ্যারের ভিতরে এই ডাটাগুলো আছে। ফাংশন কল করলাম, একটা অ্যারেতে 10টা ইনডেক্স আছে এবং 10টা ইনডেক্সের মধ্যে এই ভ্যালুগুলো আছে, তাহলে ওই পার্টিকুলার ফাংশন কি আমার কোনো পারপাস সার্ভ করবে? ফাংশনটা যদি এরকম হয়, আমি আমার অ্যারের নামটা আমি পাঠাবো এবং ওই অ্যারের মধ্যে কি আছে সেটা সে দেখাবে, তাহলে তো সেটা ইউজ করার মতো হবে। কথা কি বোঝা যাচ্ছে না? রাইট? যদি কোনো ফাংশন এরকম হয় যে কোনো নামই নেয় না, সে নিজে থেকে একটা ডিফাইন করে রেখেছে অ্যারে এবং অ্যারের মধ্যে কি আছে সেটা সে দেখাচ্ছে, তাহলে কি এটা কোনো ফ্রুটফুল ফাংশন হবে? আমি যদি কোনো একটা অ্যারে এখানে পাঠাই এবং অ্যারের মধ্যে কি আছে সেটা যদি সে দেখাতে পারে, তাহলেই না তাকে আমি ইউজ করতে পারবো। ওকে, ঠিক তেমন আমি যখন এই অ্যাড ফাংশনটা কল করছি, আমাকে রিটার্ন করছে কি 30, আবার কল করছি রিটার্ন করছে কি 30, আবার কল করছে রিটার্ন করছে কি 30। তো আমার কি অলওয়েজ 30 দরকার? আমি তাকে কমান্ড করব, তার উপর বেস করে সে আমাকে রেজাল্ট দেবে। ফাংশন এরকম না যে শুধু একটা ফিক্স কাজ হতে করে রেখেছি হুবহু সেটা হলেই শুধু ইউজ করব না। যদি প্যাটার্নটা সেম থাকে তাহলেও তাকে আমি রিইউজ করতে পারি ইউজিং প্যারামিটার। কিভাবে? আমি এই ফাংশনকে একটু ডাইনামিক করার চেষ্টা করছি, যে লাইক ফাংশনের মধ্যে আমি পাঠিয়েছি 20 আর 40, এটা এখানে যখন যাবে তখন আমি রিসিভ করব এভাবে লাইক $x আর $y দুটো ভেরিয়েবল দিয়ে। তখন যেটা হবে 20 চলে যাবে x ভেরিয়েবলে আর 40 চলে যাবে y ভেরিয়েবলে। মানে এখানে যদি আমি এটাকে ইউজ করি $x প্লাস $y, তাহলে রেজাল্ট আকারে এখন কি আসবে 60। যদি আমি এখানে পাঠাই 40 রেজাল্ট আসবে কি 80। তার মানে আমি ভ্যালুই পাঠাচ্ছি দুইটা, তার উপর বেস করে সে আমাকে রেজাল্ট দিচ্ছে ফিক্স, আর 30 বারবার আমাকে রিটার্ন করছে না। সে ঠিকই করছে, দুইটা ভ্যালু যোগ করেই পাঠাচ্ছে, বাট এটা আমার দেওয়া দুইটা ভ্যালু, নির্দিষ্ট কোনো দুইটা ভ্যালু না। তাহলে ফাংশন ইউজ করার চান্স কি, রিইউজ করার চান্স আরেকটু বেড়ে গেল। বোঝা যাচ্ছে? তো এইভাবে আমরা যদি ফাংশনগুলোকে রিইউজ করাতে চাই, তাহলে ফাংশনগুলোকে অবশ্যই কি করতে হবে, ডাইনামিক করতে হবে। ওকে, সো ফাংশন ডাইনামিক আমরা করব, আপনারা দেখবেন বড় বড় ফাংশন আপনারা লিখবেন। ফাংশন ছাড়া কোনো উপায় নেই, কারণ আমরা অবজেক্ট ওরিয়েন্টেডে যাব। তো বেসিক লেভেলের যে বিষয়গুলো সেটা একটু আলোচনা করলাম। আপনাদের এন্ড থেকে কোনো কোশ্চেন আসছে না, তার মানে আমি হয়তো কিছু বোঝাতে পারছি না, এটাই ধরে নিচ্ছি।
পর্যন্ত দুইটা টপিক আলোচনা করেছি, কেউ কোনো কোশ্চেন করে নাই, অ্যারে নিয়েও করে নাই, ফাংশন দিয়েও করে নাই। এটা ইম্পসিবল, সবাই বোঝে না, হতে পারে ম্যাক্সিমাম বোঝে না, এই জন্য কোশ্চেন করে না। কোশ্চেন না করলে কিন্তু ক্লিয়ার হবে না, আবারও বলছি, কোশ্চেন করতে হবে, একবারে জমিয়ে না রেখে বারবার কোশ্চেন করতে হবে। এখনো কোশ্চেন নাই স্যার? ক্লাস ফাংশনগুলো কি আসলে মানে আলাদাভাবে করা যাবে না ক্লাসের ভিতরে? আলাদাভাবে করা যাবে, র কোডিং এ তো আলাদা আলাদা করেই করা যাবে। রিটার্ন ইউজ করা হয় রেজাল্টটা যেখান থেকে কল হয়েছে সেখানে পাঠিয়ে দেওয়ার জন্য। সকল বিল্ট ইন ফাংশনই রিটার্ন ইউজ করে, বাট ইউজার ডিফাইন্ড ফাংশনে রিটার্ন ইউজ করাটা ম্যান্ডেটরি নাও হতে পারে, কারণ আউটপুটটা হয়তো ফাংশনের মধ্যেই লেখা আছে। লাইক আমি যদি এখানে আউটপুট লিখে রাখি এরকম ইকো আর আউটপুট, কিন্তু এখানে দেখাবে না, যেখানে ডিফাইন আছে ওখানে গিয়ে প্রিন্ট হবে না, প্রিন্ট হবে এখানে এসে, কারণ এখান থেকে পাবে। এখানে আর ইকো লেখার দরকার নেই, কারণ ওখানেই তো ইকো লেখা আছে, আউটপুটটা ওখানেই প্রিন্ট করা আছে, যদিও ডেফিনেশনে প্রিন্ট হচ্ছে, বাট আউটপুটটা এসে দেখাবে কোথায়, যেখান থেকে আমি ফরম্যাটটা লিখেছি। এটা আমরা দেখবো, আমরা ফাংশনের ক্লাসে এটা ভালোভাবেই দেখবো। তো আমরা এই প্রিন্টার নিয়ে যখন কথা বলছিলাম, এটা একটু শেষ করি। এই অ্যারেটাকে যদি আমরা রান করাই, দেখেন অ্যারে 0-তে আছে ঢাকা, 1-এ আছে বাংলাদেশ, 3-তে আছে শাহিদ। এটাকে যদি আরেকটু স্ট্রাকচার করে দেখতে চাই, উপরে লিখবো এভাবে, ইকো HTML এর একটা ট্যাগ আছে, প্যাটার্ন ট্যাগ, এটা যার যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারে ডিসপ্লে করে। এটা অ্যারে দেখতে এরকম, তাই না? অ্যারে উপরে 0 ইন্ডেক্সে ঢাকা, 1 ইন্ডেক্সে বাংলাদেশ আর 3 ইন্ডেক্সে শাহিল আছে, ঠিক আছে? আচ্ছা, এবার আমি যদি এটাকে এভাবে লিখি, একটু খেয়াল করেন, এবার যদি আমি এই ডাটা ফাংশনটাকে, ডাটাকে আমি যদি অ্যারেতে প্রিন্ট করি, খেয়াল করেছেন তারা সিকোয়েন্সিয়ালি কিন্তু ইন্ডেক্স দিয়েছে 0, 1, 2, ধরা যায় না? এর আগের বারের সাথে এবারে পার্থক্য বোঝা গেছে? আচ্ছা, আবারও বলছি, আবারও দেখাচ্ছে, একটু খেয়াল করতে হবে বিষয়গুলো।
যখন আমি এভাবে অ্যারে লিখেছিলাম ইচ্ছে করে একটা ইন্ডেক্স 3 দিয়ে দিয়েছিলাম, 0 1 3, কোনো সিকোয়েন্স নেই। আমি যখন যে ইন্ডেক্স আকারে দিচ্ছি সেভাবেই কিন্তু অ্যারের মধ্যে ডাটা আসছে। দেখেন 0 1 আর 3-তে ডাটা আছে, 0 1 3-তে ডাটা আছে। বাট আমি যখন এটাকে ইন্টারমিডিয়েট প্রসেসে লিখলাম, যে ডাটাগুলো শুধু অ্যাসাইন করে দিয়েছি, ইন্ডেক্স আমি নিজে থেকে দিচ্ছি না। ইন্ডেক্স কে দিয়ে নেবে? ইন্টারপ্রেটার বা কম্পাইলার নিজেই তাকে ইন্ডেক্স দিয়ে দিচ্ছে। তখন ইন্ডেক্সগুলো কিভাবে আসে? 0 1, এটা তো নিউমেরিক। আর এটা আবার কি? এস ডাটা, তাই না? ক্যাপিটাল কান্ট্রি ফার্স্ট নেম, ক্যাপিটাল কান্ট্রি ফার্স্ট নেম। আমি যে ইন্ডেক্স যেভাবে ডিফাইন করেছি এর ভেতরে ডাটা ঠিক সেভাবেই আসছে। এবার যদি আমরা ওই প্রসেসে যাই, এই যে ইন্টারমিডিয়েট প্রসেস, অ্যারো লিখবো, তারপরে আবার ইন্ডেক্স দিয়ে ভ্যালু, আবার কি ইন্ডেক্স দিয়ে ফার্স্ট নেম শাহিন। এবার যদি আমরা দেখি এখানে কিন্তু কোনো চেঞ্জ আসবে না, একটু খেয়াল করবেন, কারণ এখানেও কিন্তু ইন্ডেক্সগুলো আমরা সাইন করেই দিয়েছি, তাই না? সেম ইন্ডেক্স। এবার আমি যদি বলি যে ইকো করি এখানে নিচে এসে, আমার এস ডাটার একটা ইন্ডেক্স যার নাম হচ্ছে কান্ট্রি, আমি অ্যারের একটা ইন্ডেক্সকে ইকো করতে পারি। অ্যারের একটা ইন্ডেক্স একটা ভেরিয়েবলের সমান, অ্যারের একটা ইন্ডেক্স একটা ভেরিয়েবলের সমান। আবারও বলছি, অ্যারের একটা ইন্ডেক্স একটা ভেরিয়েবলের সমান। ভেরিয়েবলকে ইকো করা যায় না, অ্যারেকে কি ইকো করা যাবে? অ্যারেকে ইকো করলে কোনো রেজাল্ট দেখাবে না। দেখেন অ্যারেকে আমি ইকো করেছি, শুধু অ্যারে দেখাবে, বোঝা যাচ্ছে? ভেরিয়েবলকে ইকো করলে রেজাল্ট দেখা যায়। তার মানে ভেরিয়েবল কোনটা? অ্যারের একটা ইন্ডেক্সকে একটা ভেরিয়েবল বলি আমরা। এবার যদি লিখি ওই ইন্ডেক্সের মধ্যে ভ্যালুটা দেখাচ্ছে। আমি ইন্ডেক্সটা কি দিয়েছিলাম?
কান্ট্রি, বাট আমাকে শো করছে কি তার ভেতরকার ভ্যালু। ওকে, আচ্ছা আমরা কি বুঝতে পারছি সবাই? ওকে নাইস। তো আমি তাহলে এবার একটা ফর্ম নেই এবং ফর্ম আকারে একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি। ফর্মটা হচ্ছে মেথড। যেমন ইনপুট বক্স নিচ্ছে তাই না, ইনপুটের টাইপ টেক্সট হবে। এই যে নাম, এটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। আমি যখন স্ট্যান্ডার্ড রুলস বলছিলাম তখন সেখানে একটা বিষয় ছিল, ফর্ম ফিল্ডের এলিমেন্টের নাম আমাকে যখন লিখতে হবে তখন স্ট্যান্ডার্ড মেনে লিখতে হবে, মিনিংফুল, রিডেবল, স্মল লেটার। সো আমি ফার্স্ট নেমটা নেওয়ার জন্য ইনপুট বক্স বলেছি এবং নেম দিচ্ছি ফার্স্ট নেম। ইনপুটের টাইপ কি হবে? সাবমিট। নেম আমি বলছি বাটন, ভ্যালু আমি বলছি ক্লিক। পুরোটাকে একটা ফর্মের আন্ডারে নিতে হবে। অ্যাকশন কি হবে? এই পেজই, তাই না? অ্যাকশনের মধ্যে লিখতে হবে আপনি কোথায় আপনি ডাটাটা পাঠাতে চাচ্ছেন। কারণ আমি ফার্স্ট নেম লাস্ট নেম এখানে নিয়ে এখানেই কনকার্ট করে নিচে দেখাতে চাচ্ছি, তাহলে সেম পেজ হবে না? অ্যাকশন হচ্ছে সেম পেজ। ফাইলের নামটা লিখলেও হবে, আবার এখানে যদি ব্ল্যাঙ্ক রেখে দেন সেটা হবে ব্ল্যাঙ্ক অর সেম ফাইল নেম, তাহলে এটা হবে কি সেম পেজ অ্যাকশন। আচ্ছা, আর মেথড হবে পোস্ট অর গেট। আমি আগে ফর্মটা ক্লোজ করে আসি, আদারওয়াইজ সাজেশন আসছে না। আচ্ছা, পোস্ট অর গেট যে কোনো একটা লিখতে হয় সাবমিট করার সময় মেথডের মধ্যে। আমি আপাতত পোস্ট লিখছি। পোস্ট এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বলেছিলাম, গেট অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। পোস্ট অনেক ডাটা পাঠাতে পারে এবং এটা সিকিউর। আমার ফর্মের ভেতরে অনেক বড় বড় টেক্সট এরিয়া আছে, বিশাল বিশাল টেক্সট আপনি সার্ভারের কাছে দিতে চাচ্ছেন, সো ইউজ করতে হবে কি পোস্ট, এবং ডাটা সে সিকিউর ওয়েতে সার্ভারের কাছে নিয়ে যায়। ওকে, এই জন্য
পোস্ট মোস্টলি ইউজ মেথড। এবার বলছি গেট। গেট নন সিকিউর, ইউআরএল দিয়ে ডাটা পাস করে, অনেক বেশি ডাটা পাস করা যায় না। পোস্টের বেলায় বললাম অনেক ডাটা পাস করা যায়, গেটের বেলায় বলছি অনেক বেশি ডাটা পাস করা যায় না। অ্যান্সার ভেতরেই বলেছি, কারণ হচ্ছে ইউআরএল দিয়ে যখন ডাটা যাবে, ইউআরএল এর মধ্যে দিয়ে তো অনেক ডাটা পাস করা যাবে না, ইউআরএল এর তো একটা লিমিট আছে না, ইউআরএল এর একটা লিমিট আছে, ওই লিমিটের সমান পরিমাণ বা তার চেয়ে কম ডাটা পাস করা যাবে। অনেক বেশি টেক্সট, একটা আর্টিকেল লিখছি যেখানে 1000 অফ ক্যারেক্টার্স আছে বা তার চেয়েও বেশি, 1000 অফ ওয়ার্ডস আছে অথবা 5000 অফ ক্যারেক্টার্স আছে, ইউআরএল সেটা নিতে পারবে না। আগে ইউআরএল ছিল 256 ক্যারেক্টারের, এখন সে সংখ্যা বেড়েছে, এট 1 MB 1 MB না 256 1024 পর্যন্ত হয়েছে মোস্ট প্রবাবলি। আচ্ছা, তো মেথড যখন পোস্ট ইউজ করবে এটা সিকিউর, অনেক ডাটা পাস করবে। মেথড যখন গেট ইউজ করবে তখন এটা নন সিকিউর, ইউআরএল দিয়ে ডাটা পাস করে এবং অনেক বেশি ডাটা পাস করা যায় না। এটা ছিল অ্যাডভান্টেজ পোস্ট ওভার গেট। এখন যদি আমি গেটের অ্যাডভান্টেজ বলি, গেট ফাস্টার দেন পোস্ট, ঠিক আছে। সো গেট অনেক সময় ইউজ করা হয় যেখানে ডাটা সিকিউরিটির দরকার নেই, অনেক বেশি ডাটাও না, ডাটা পাস করতে হবে দ্রুত, সেখানে ইউজ করা হয় কি গেট। বাট ফর্মের ক্ষেত্রে ম্যাক্সিমাম সময়ই আমরা ইউজ করে থাকি পোস্ট। যেহেতু আমি পোস্ট ইউজ করছি, আমি যদি এটাকে রান করাই, তো দেখেন আমি যখন কোনো একটা ফার্স্ট নেম দিব এবং লাস্ট নেম দিয়ে ক্লিক করব, ফুল নেমটা এখানে আসবে। তো ফুল নেমটা এখানে আমরা ইকো করব। সো এখানে একটা পিএইচপি সিনট্যাক্স আমি লিখতে পারি, ইকো, কিছুক্ষণ আগে লিখেছিলাম প্রি, তারপর প্রিন্ট আন্ডারস্কোর, আর এখানে আমরা দিব কি, কাকে, এই যে আমি যখন $সাইন আন্ডারস্কোর লিখছি আমাদের সেই গ্লোবাল যে অ্যারেটা, সেই অ্যারেটা দেখা যাচ্ছে। ডেটটা দিয়ে সিগনেচার করব, দ্রুত পাস করব। তো আমরা যেহেতু মেথড ইউজ করেছি পোস্ট, সো ডাটাগুলো পাবো কোথায়, পোস্ট নামের অ্যারেতে। তো এটাকে ডিক্লেয়ার করার দরকার নেই কারণ এটা গ্লোবাল অ্যারে। তো এবার যদি আমরা দেখি যে লাইক আমি যদি জাস্ট পেজটা লোডই করি, অ্যারে কি ফাঁকা, অ্যারের মধ্যে আপাতত কিছু নেই। বাট আমি যখন কোনো ফর্ম সাবমিট করব মেথড পোস্ট দিয়ে, দেখেন আমরা যে ইনপুট বক্সের নাম লিখেছিলাম সেটা কি ছিল, ফার্স্ট নেম, যার ভেতরে লিখেছি শামসুল, যে ভ্যালুটা আমি এখানে লিখেছিলাম। তারপরে লিখলাম কি, আরেকটা ইনপুট বক্স ছিল যার নাম ছিল লাস্ট নেম, আর ভেতরের ভ্যালুটা তার সমানে চলে আসছে। আর বাটনের নাম কি ছিল, বিটিএন, যার ভ্যালু লেখা ছিল কি ক্লিক। তার মানে যখনই কোনো ফর্ম ফিল্ডের ভেতরে এলিমেন্টের নাম দেয়া থাকবে এবং তার ভ্যালু, সেটা অটোমেটিক চলে আসবে আমার যে মেথড তার নামের অ্যারের মধ্যে, যদি আমি সাবমিট বাটনটা প্রেস করি।
এখন কি সেখান থেকে আমি ভ্যালু বের করে নিতে পারবো না? কিছুক্ষণ আগেই তো দেখালাম অ্যারের ইন্ডেক্সের নাম ধরে কল করলে কি তার ভেতরের ভ্যালু চলে আসে, কারণ অ্যারের ইন্ডেক্স একটা ভেরিয়েবলের সমান। তো এবার যদি এভাবে লিখি, ইকো পোস্টের ফার্স্ট নেম দুজনের মধ্যে গ্যাপ হবে, তাই না? ডট দিয়ে আমি কনক্যাট করছি, বোঝা গেল কেন লিখলাম এটা? পোস্টের লাস্ট, তাহলে দুইটা ইন্ডেক্স, পোস্টের ফার্স্ট নেম কনক্যাট করে একটা মাঝে স্পেস হবে, তারপরে পোস্টের লাস্ট নেম। দেখেন ফার্স্ট নেমে শাহিল, লাস্ট নেমে আলম, ফুল নেমের এখানে শাহিল আলম শো করছে। আলী আহমেদ। আমি যদি এটাকে অফ করে রাখি, রেজাল্ট দেখাচ্ছে, তাই না? যা দিচ্ছি সেটা কিন্তু আসছে, তার মানে আমি ইউজারের কাছ থেকে ইনপুট নিতে পারছি এবং সেই অনুযায়ী আমরা ওই ইউজারের ইনপুট অ্যারে থেকে বের করে নিয়ে অপারেশন করতে পারছি। তো আমি এর আগেও দেখিয়েছি যে যখন বাটন বিডিএন তার ভ্যালু আসছে কি ক্লিক, রাইট? তো এখন যদি আমি বলি যে আমার দুইটা ইনপুট বক্স থাকবে, বাটন থাকবে 5টা, প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভিশন রিমাইন্ডার, যখন যেটাতে ক্লিক করব অপারেশনটা ঠিক সেরকম হবে, দুইটা ভ্যালু যোগ করে দেখাবে। যদি যোগ বাটনটাতে প্রেস করি, যদি বিয়োগ বাটনটাতে প্রেস করি তখন উপরে দুইটা ভ্যালু বিয়োগ করে দেখাবে। করা যাবে? শুরু করেন। ওকে, অ্যাটেন্ডেন্সটা একটু দ্রুত দেবেন।